উনি বিশ্বাসঘাতক ছিলেন না তো। নবাব মীর জাফর বিশ্বাসঘাতক ছিলেন না। আপনি বলছেন বিশ্বাসঘাতক নয়? দাঁড়ান, এবার একটা কথা বলে দিচ্ছি। ইতিহাসের সঙ্গে অনেক মতবিরোধ হবে। আপনি ইতিহাস তো বিকৃত হয়েছে। আচ্ছা, উনি বলছেন যে ইতিহাস বিকৃত হয়েছে। আচ্ছা বলুন তাহলে আপনি কি বলছেন মীর জাফর সম্পর্কে? সিরাজ নিজের খালাকে কিসের জন্য বন্দি করলো? মির্জাপুরের এখানে কিছু নাই, উনি জামাই। যে বাড়ি তাহলে কোথায় ছিল? এই ঐতিহাসিক জাফরাগঞ্জ কবর, এখানে 1100 জন মানুষের কিন্তু কবর আছে, কিন্তু এর মাঝেই রয়েছে মীর জাফরের কবরস্থান। আজকে দেখুন এই কবরস্থানে এত মানুষ একসঙ্গে শুয়ে আছেন। সত্যিই মায়াবী এক ইতিহাস জড়িত হয়ে আছে এই নবাবী আমলকে কেন্দ্র করে। কিন্তু এই প্রত্যেকটা কবরকেই মানুষ যেন কেমন ঘৃণার চোখে দেখে। তার কারণ হলো একটা ব্যক্তি, সেটা হলো মীর জাফর। আজকে মীর জাফরের জন্যই কিন্তু এতগুলো মানুষের প্রতি মানুষের না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো বেদনা। অথচ দেখুন এই কবরস্থানটা দেখলেই আসলেই কিন্তু অন্তরস্থল থেকে চোখের কোণে জল চলে আসে। মীর জাফর সহ এখানে আছে 1100 জনের কবরস্থান। কোন কবরটি কার একজন গাইড ছাড়া বোঝা একেবারেই অসম্ভব। মুর্শিদাবাদে সেই ইতিহাসগুলো খুঁজতে খুঁজতে আসতেই আমি পৌঁছে গিয়েছিলাম জাফরাগঞ্জের সেই ঐতিহাসিক কবরস্থান, যেখানে 1100 কবরস্থান ছিল। কিন্তু এরই মাঝে একজন ব্যক্তিকে পেলাম যার নাম বিলাল হোসেন। এই যে দাদা, ইনার মুখে এই যে পুরো ইতিহাসকে নতুনভাবে যেন শুনলাম, যেন তিনি একটা জীবন্ত ইতিহাস, যার ইতিহাসের নলেজ এবং সেই ইতিহাস যেন একেবারে এই জায়গাটাকে পুরো এখনও জীবন্ত করে রেখেছে। আমরা মীর জাফরকে নিয়ে যে ইতিহাসটা পড়েছিলাম এবং নবাব সিরাজউদ্দৌলার প্রতি আমাদের যে মন ছিল, যে ভাবনা ছিল, আজকে যেন ওনার কাছ থেকে ইতিহাসটা শুনে আবার নতুন করে যেন মনে হয় আবারও ইতিহাস লেখা হোক। তো এই ইতিহাসগুলোকে অ্যাকচুয়ালি এই ধরনের মানুষগুলোই কিন্তু এখানে জিন্দা করে রেখেছেন। এবং ওনার নাম বিলাল হোসেন। ইউটিউবে উনি একজন ফেমাস এই এখানকার যাবতীয় ইতিহাসগুলোকে তুলে ধরার জন্য। তো ওনার জন্য ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক আর কমেন্ট। আমার নাম হচ্ছে বেলাল হোসেন। তো আমি এখানে ডিউটিও করি, আমার গার্ডেরও ডিউটি আছে, আমি গাইড করি। আমি কিন্তু বাইরে কোনো গাইড করি না। তো প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে কবর, এটা হচ্ছে রাস্তা। আমরা রাস্তা দিয়ে যাব, কোনো কবরে না উঠলেই হলো। জায়গাটার নাম জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে এই জায়গাটাকে পুরো জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। এর ভেতরে কবর 1100 আছে। তো 1100 যে কবর আছে পুরো মীর জাফরের বংশধরের, বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। তো 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যা ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। তো 18টা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে আছে, ওনাদের নিজের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদৌল্লা, মীর কাসিম, মিরন, ইনাদের কবর বাইরে আছে। ইনাদের কবর বাইরে দিয়ে হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন, সেখানে কবর দেওয়া হয়েছে। আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনটাই আছে, এই লাইনটাই। নাজিম মতলব, নাজিম মানে কি, যারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম টাইটেলটা। হাজারদুয়ারি প্যালেস বর্তমান যে রয়ে গেছে, হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন শাহ। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মীর জাফরের 5ম বংশধর, 5th জেনারেশন, 5 পুরুষ ছিল। সিরাজদৌল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না,
নদীর ওই পারে নদীটার নাম ছিল হিরাঝিল। হিরাঝিলের পাশে সিরাজের বাড়ি ছিল। সিরাজের আসল নাম হচ্ছে মনসুরুল মুলক শাহ আকবলী খান বাহাদুর সাহেব জঙ্ক। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মারা যাবার ৭২ বছরের পরে বর্তমান হাজারদুয়ারি নবাব হুমায়ুন শাহ তৈরি করিয়েছিলেন, মির্জাপুরের পঞ্চম বংশধর। আর হাজারদুয়ারি যে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিল, ওনার আসল ব্রিটিশ ইঞ্জিনিয়ারের নাম ছিল ড্যাঙ্কেল কোয়েট। হাজারদুয়ারি যে ভিত্তিটা খোঁড়া হয়েছিল, যেটা 1829 খ্রিস্টাব্দে ওর নেউটা খোঁড়া হয়েছিল, 1837 সালে কমপ্লিট হয়েছে হাজারদুয়ারি প্যালেস। নবাব হুমায়ুন শাহ হাজারদুয়ারির মালিক। এখানে 1100 কবরস্থান আছে, এখানের মধ্যে প্রথম কবরস্থান কোনটা? প্রথম কবর হচ্ছে পায়রা দুটো পাখি। পায়রা, সেটা কোথায় আছে? দেখাচ্ছি। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার বাবা ওয়ালাজা 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। ইনার যে গেট দেখবেন, দক্ষিণ গেট আছে, দক্ষিণ গেট ইনি তৈরি করেছিলেন, ওয়ালাজা হুমায়ুন শাহর বাবা। প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিক নবাব হুমায়ুন শাহ, ওনার জ্যাঠা আলী শাহ 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। এনারা 2 ভাই। এনাদের যে কবরগুলো বোঝাচ্ছি, যে দেখাচ্ছি, এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন, ওয়াল পেন্টিংয়ে নাম, ডেট, সাল সব দিয়ে আছে। হুমায়ুন শাহ, ওয়ালাজা, আলী শাহ দেখেছেন, মনে হয় ইমামবাড়া বলা হয়। এটা হাজারদুয়ারির সামনে বাড়ি, এটা ইমামবাড়া। ইমামবাড়ার মানে হচ্ছে ইমাম হুসেনের শোক পালন করা হয় বছরে 10টা দিন। তো ইমামবাড়া খোলা থেকে মহরমের সময় 10 দিন, বাদবাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর নবাব ফিরাইদুন শাহ 1847 সালে ইমামবাড়া ইনি তৈরি করিয়েছিলেন। 43 বছর নবাবি করেছিলেন, 1838 থেকে 1881 সালে মারা গিয়েছিলেন। প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার ছেলে ফেরাইদুন শাহ ইমামবাড়ার মালিক। তাই ইনারা হচ্ছেন ব্রিটিশ পিরিয়ডের নবাব। হাজারদুয়ারির যে মালিক 1824 সালের ডিসেম্বর মাসে সকাল 10টার সময় যখন ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে সিংহাসনে বসালেন, তো ইনার স্যালারি হলো 7 লাখ টাকা মাসে তখনকার দিনে। আর ইনার অরিজিনাল বাড়ি ছিল বিএসএফ ক্যাম্প যে আছে হুমায়ুন মঞ্জিল। ইনার নাম হচ্ছে নবাব হুমায়ুন শাহ। ইনার আসল বাড়ি পরে বাড়ি বানিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেস। নবাব মির্জাপুরের 5টে ছেলে, একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। নবাব মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন বিহার মুঙ্গের। 1764 সালে মীর কাসিম বক্সারের লড়াইয়েও ওখানে মারা গেছিল, ওখানে কবর দেওয়া আছে। নবাব মির্জাপুরের 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা বিহার থেকে আনা যায়নি, রাজমহল থেকে। মিরনকে বাদ দিয়ে মির্জাপুরের 4টে ছেলে, 1, 2, 3, 4। মুবারক দৌলা 23 বছর নবাবি করেছিলেন ইনি। আশরাফ দৌলা 10 বছর নবাবি করেছিলেন। সাইফুদ্দৌলা 4 বছর নবাবি করেছিলেন, 1770 অব্দি। নাজেমুদ্দৌলা 1 বছর নবাবি করেছিলেন, 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গিয়েছিলেন। তো নবাব মির্জাপুরের 5টে ছেলের মধ্যে
4টে ছেলের কবর, মিরনের কবর বিহার রাজমহলে দেওয়া হয়েছে। তো নাজিমউদ্দৌলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে গদিতে। নবাব মির্জাফরের কবর, এটাই তাহলে সেই নবাব মির্জাফরের কবর। ইনাকে মির্জাফর বলে জানে পাবলিকে, কিন্তু ইনার প্লেটে পুরো নাম লেখা আছে, মেন মাঝখানে পুরো নাম লেখা আছে। ইনার আসল নাম হচ্ছে সুজাউল মুলক হাসামাদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল। এত বড় নাম! নাজিম যে শব্দটা দিয়ে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম টাইটেলটা। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন, 1760 সালে নেমে গেলেন 3 বছর নবাবি করার পরে। 1760 সালে ইনার জামাই বসলেন মাঝখানে। 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম, 3 বছর নবাবি করলেন ইনার জামাই। 1763 সালে ইনার জামাই নেমে গেলেন। 1763 সালে ইনি আবার দ্বিতীয়বার বসলেন, লাস্টে 2 বছর করলেন 1765 সাল অবধি। তো 1757 থেকে 1765 সালে মারা গিয়েছিলেন। তো এখানে 8 বছর দেওয়া আছে, 8 বছর নবাবিটা দিয়ে আছেন জামাই শ্বশুরের মিলিয়ে। 1757 থেকে নিয়ে 1765, 17 জানুয়ারি মারা গিয়েছিলেন, পুরো নাম ডেট দিয়ে আছে। 2 পাশে 2 চাচা ওনার, নজাব খান নজাভি খান নবাব মির্জাফরের কবর। তো নদিয়ার যে রাজা ছিল কৃষ্ণচন্দ্র, হ্যাঁ, আমরা যেটা গোপাল ভাঁড় দেখতাম। হ্যাঁ, গোপাল ভাঁড় তো ওনার বাড়ির পরিচালিক। কৃষ্ণচন্দ্র যে আছেন ওনার যে বাবা, তো কৃষ্ণচন্দ্রকে ছোটবেলায় বসিয়েছিলেন। কৃষ্ণচন্দ্রের যে কাকা হচ্ছে বংশীচন্দ্র, কৃষ্ণচন্দ্রের সঙ্গে দুশ্মনী ছিল। তো বংশীচন্দ্রই বলছিল কি আমি গদিতে বসবো কৃষ্ণনগরে, কিন্তু না, ওর বাবা ছোট বয়সে কৃষ্ণচন্দ্রকে বসিয়ে গেছিলেন। কৃষ্ণচন্দ্রের যে বাবা, ইনাকে উপাধি দিয়েছিলেন নবাব মির্জাফর। আচ্ছা আচ্ছা। নবাব টাইটেলটা। নবাব মির্জাফর বাংলায় 3টে বিয়ে করেছিলেন। ওনার প্রথম স্ত্রী শাহজাদি শাহ খানম, যে সিরাজের দাদু আলীবর্দী খান, আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফর। তো নবাব মির্জাফরের প্রথম সন্তান 2টো, প্রথম শাহ খানমের প্রথম হচ্ছে মিরন, আর ওনার একটা মেয়ে ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে 1764 সালে বিহার মুঙ্গেরে নিয়ে চলে গেলেন। 1764 সালে উনি ওখানে বক্সারের লড়াইয়ে মারা গিয়েছিলেন। তো নবাব মির্জাফরের স্ত্রীর কবর একটা এখানে, সামনে 2টো আছে দেখাচ্ছি। এর বাবা এটা সৈয়দ আহমদ সানাব সৈয়দ হোসেন নজাফি, একটা শব্দ দিয়ে আছে নজাফি। নজাফি ইনি নজাব দেশে বাস করতেন, ইনার টাইটেল নজাফি। নজাব দেশ হচ্ছে ইরাক। তো কবর শুরু ওখান থেকে হয়নি, হুমায়ুনজা থেকে, হাজারদুয়ারের মালিক থেকে, এইখান থেকে শুরু হয়েছে। নবাব মির্জাফরের বাবা থেকে শুরু হয়েছে, 5ম বংশধর চলে গেল, 5th জেনারেশন চলে গিয়া পুরা। তো এবার বলবেন কি নবাব মির্জাফরের বাবা ইরাক থেকে ভারতবর্ষে কি করে আসলেন? 1600 সালে ইরাক থেকে যখন আসলেন মুঘল সম্রাটের সময় দিল্লিতে, তো মুঘল বাদশারা নবাব মির্জাফরের বাবাকে অনেক সম্মান দিয়েছিলেন।
ইনি ইমাম হোসেনের ইরাকে নাজাব দেশে ইমাম হোসেনের দরবারের দেখাশোনা করতেন। যখন উনি দিল্লিতে আসলেন তো ইনাকে খুব সম্মান দিয়েছিলেন। তো সম্রাট আওরঙ্গজেবের যে ছেলে ছিল দারা শিকোর যে মেয়ে ছিল নাজিমুন্নিসা বেগম, নবাব মির্জাফরের বাবার বিয়ে হলো দিল্লিতে। এখানে ভারতবর্ষে থাকতে লাগলেন। নবাব মির্জাফর যখন দিল্লিতে জন্ম নিলেন গভর্নর হয়ে, রাজ্যপাল হয়ে উড়িষ্যা এসেছিলেন, তখন আলীবর্দী খান এখানকার ভরপুর নবাব। তো নিজের গদি বাঁচাবার জন্যে একটা ভালো লোক খুঁজছিলেন। মারাঠাদের এখানে অত্যাচার ছিল, বর্গির হেড ছিল ভাস্কর পণ্ডিত। তো নিজের গদি সামলাতে পারতেন না, কি অত্যাচার করে দেবে, তখন সিরাজ কই। তো ইনি বললেন কি আমার একটা দরকার আছে একটা লোকের। তখন রায়দুল্লভ ছিল প্রধানমন্ত্রী। তো ইনি যখন শুনলেন কি নবাব মির্জাফর উড়িষ্যায় আছেন, উড়িষ্যা থেকে নবাব মির্জাফরকে এখানে নিয়ে আসলেন এই বাংলায়। হয়ে চলুন, যখন নবাব মির্জাফরকে এখানে আসলেন আলীবর্দী খান নিজের বোনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। এখানকার উনি জামাই, ওনার এখানে কিছু নাই। আচ্ছা বলে না নবাব মির্জাফরের বাড়ি বেমানের বাড়ি, না, আচ্ছা ওনার মির্জাফরের এখানে কিছু নাই, উনি জামাই। আচ্ছা, যে মির্জাফরের আসল বাড়ি তাহলে কোথায় ছিল? মির্জাফরের বাড়ি আসল দিল্লিতে। আচ্ছা, এখানে উনি জামাই ছিলেন। হ্যাঁ, উনি এখানকার জামাই। তো যখন আলীবর্দী খান নিজের বোনের সঙ্গে বিয়ে দিল শাহ খানমের সঙ্গে, তো বাড়িটা নিজের বোনকে গিফট দিলেন। আচ্ছা, তো সবাই বলে কি মির্জাফরের বাড়ি এই বাড়ি, না, ওটা আলীবর্দী খান নিজের বোনকে দিয়েছিলেন থাকার জন্যে। আমার জামাই থাকবে, বোন থাকবে, আচ্ছা, সে ব্যাপার। মানে একজন বিশ্বাসঘাতক যে হচ্ছে কিনা ঘর জামাই ছিল অথচ এত বড় ক্ষতি করলো। উনি বিশ্বাসঘাতক ছিলেন না তো। নবাব মির্জাফর বিশ্বাসঘাতক ছিলেন না। আপনি বলছেন বিশ্বাসঘাতক নয়? দাঁড়ান, এবার একটা কথা বলে দিচ্ছি। ইতিহাসের সঙ্গে অনেক মতবিরোধ হবে। আপনি যা ইতিহাস কথা তো বলছেন। বিকৃত হয়েছে। আচ্ছা, উনি বলছেন যে ইতিহাস বিকৃত হয়েছে। আচ্ছা বলুন তাহলে আপনি কি বলছেন মির্জাফর সম্পর্কে? তো এক ইতিহাস বলছে কি নবাব মির্জাফরকে সিরাজকে নিয়ে বেচা কিনা আছে তখনকার দিনে। আচ্ছা, তো আলীবর্দী খান যখন নিজের বোনের সঙ্গে বিয়ে দিয়ে দিল, তো নবাব মির্জাফর আলীবর্দী খানের পুরো গদিটা সামলাতেন। আচ্ছা, ঠিক আছে। তো আলীবর্দী খানের 3টে মেয়ে ছিল, এক ঘসিটি বেগম, আমিনা বেগম, মমিনা বেগম। তো ঘসিটি বেগমের তো কোনো ছেলে ছিল না, বড় মেয়ের আলীবর্দী খানের, আচ্ছা, সিরাজের খালা, সিরাজের মাসি, তা তো কোনো ছেলে ছিল না ঘসিটি বেগমের। তো নিজের বোনকে বললেন কি আমার তো কোনো সন্তান নাই, তা আমাকে তোর একটা সন্তান দিতে হবে। তো একরামউদ্দৌলা সিরাজের যে ভাই একরামউদ্দৌলা কে ছোটো থেকে বড়, একরামউদ্দৌলা বড় সিরাজ থেকে। তো আলীবর্দী খান নবাব মির্জাফর এত ধার্মিক লোক। আচ্ছা, তো আলীবর্দী খান ওনার যে শ্বশুর, মানে শ্বশুর হলো, হ্যাঁ, তো আলীবর্দী খান বলে গিয়েছিলেন কি আমার 3টে নাতি। যখন ঘসিটি বেগম আসলেন আর জগৎ শেঠ আসলেন, নবাব মির্জাফর 1756 সালে সিরাজের হাত ধরে সিংহাসনে বসালেন। আর ওখানে একটা ঘোষণা করলেন নবাব মির্জাফর কি আজকে বাংলার নবাব, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা হলো। টাইটেল দিল নবাব মির্জাফর কি আজকের বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা হলো। আর যেরকম সিরাজদৌল্লা বসলেন গদির উপরে, নবাব মির্জাফরকে পোস্ট থেকে সরিয়ে দিলেন। আর ওনার কোনো পোস্ট নাই, ওখানে কোনো চাকরির পাওয়ার নাই। হেড কমান্ডার ছিলেন, সেনাপতি। সেনা মানে কিসকে বলে? কমান্ডারকে বলে। তো ওনার পোস্ট আর ছিল না। আপনি একটা আইপিএস অফিসারকে
চাকরি থেকে সরিয়ে দিলেন, তার তো আর কোনো পাবার নাই। উনি যখন রাস্তা দিয়ে চলে যাবেন, কোনো দাঙ্গার লেগে যদি যায় রাস্তার উপরে, তো আইপিএস অফিসার নেমে দাঁড়িয়েই থাকবেন, রাইট। ওনার কোনো পাওয়ার নাই। তো কোনো অফিসার এসে বলে কি স্যার আপনাকে রিভলভার দিলাম, আপনি গুলি চালান, কিন্তু স্যার রিভলভারটা ধরেই থাকবে, উনি চালাতে পারবেন না। তো নবাব মির্জাফর পোস্ট থেকে সরে গেছিলেন, সেখানে প্রধান সেনাপতি বানিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা নিজের সালাকে, মোহনলালকে। আচ্ছা। ওনাকে নিজের সালাকে দুটো পোস্ট দিয়েছিল, এক প্রধানমন্ত্রী, এক সেনাপতি। এই হলো নিজের মাসিকে সিরাজ কিসের জন্য বন্দি করলো, আপনি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। ঘসিটি বেগম ঘসিটি বেগম। সিরাজ নিজের খালাকে किसके जन्म बंदी कर लो? आपको पूछ रहे, आप सवाल दीजिए। नहीं, मुझे तो इसके बारे में इतना जानकारी है नहीं जितना आपको है। आपका जो माँ का बहन है, हाँ। आप अटैक करने से क्या है? नहीं। तब ये तो हिस्ट्री में लिख हुआ है, तो उसकी खाला को क्या बंद करके रख दी? अच्छा। उसकी खाला को बंद करके रख दी इस कारण से, जब घसीटी बेगम देखी देख लिया था कि हमारा लड़का को गद्दी में नहीं बैठा है नवाब मिर्जाफर, हाँ। सिराज को बैठा दिया। सिराज अपना खाला को क्या बंद करके रख दी? इसका सवाल का जवाब आप दे नहीं सकेगा मेरे को? नहीं, इसके बारे में দিতে পারবেন? পারবেন? नहीं। কেন আমি নিজের খালাকে বন্দি করব কিসের জন্য? হ্যাঁ, সুন্দরবনে যখন ওর দাদু গেল ওর নানা শিকার করতে, সিরাজ তখন ওর নানার উপরে তীর চালাচ্ছিল কিসের জন্য? প্রশ্ন করতে পারবেন আমার সঙ্গে? না। আমি প্রশ্নের উত্তর চাচ্ছি, বলতে পারবেন না। সিরাজ চেয়েছিল নিজের দাদুর কাছে আমাকে কয়েক লাখ টাকা দিতে হবে। তো আলীবর্দী খান ওর নাতিকে नाराज हो गए, बोले नहीं हम देंगे नहीं तुमको पैसा, खर्चा कर दोगे। এই জন্য রাগে সুন্দরবনে গিয়ে নিজের নানার উপরে তীর চালাচ্ছিল। তো আদিবাসীরা দেখলো কি আরে নবাবের উপরে তীর চালাচ্ছিল, আদিবাসীদেরকে ফিট করে সিরাজদৌল্লা কি তীর চালাও। তো আলীবর্দী খানের সেনা যখন আদিবাসীদেরকে ধরলো, কে বলছে কি এই কিসের জন্য তীর চালাচ্ছ নবাব সাহেবের উপরে? বলছে নবাব সিরাজদৌল্লা বলেছেন। সুন্দরবনের এটা ইতিহাস, আপনি খুলে দেখবেন ইতিহাসটা, যদি না হয় চ্যালেঞ্জ করছি আমি। দাদা ইতিহাস বলতে বলতে অনেক মাঝে মাঝে হেসেও ফেলছে। আসলে ইতিহাসগুলো যেভাবে বিকৃত হয়েছে ওনার নজরে, সেই হিসেবেই আসলে অনেক বেশি তা এক্সাইটেড। কিসের জন্য ওর দাদুর উপরে তীর চালালো? টাকাটা দিল না বলে, একটু টাকার লোভ ছিল সিরাজউদ্দৌলার। তো যখন নিজের খালাকে বন্দি করে দিল, বন্দি করার পরে এখান থেকে চলে গেল উড়িষ্যায়। उड़ीसा चले गलो, एक पूर्णिया युद्धटा है, उसका भाई का साथ जंग हुए इकरामुद्दौला का साथ, पूर्णिया चढ़ के चला आया सिराजुद्दौला। तो किरकम है निजेर भाई के मेरे चले एलो। না, আপনার দৃষ্টিভঙ্গিতে নবাব সিরাজউদ্দৌলাই আসল গাদ্দার? আপনি ইতিহাস না, গাদ্দার না। তাহলে গাদ্দারটা কে আছে? সিরাজউদ্দৌলা তো নিজের ভাইকে মেরে চলে আসছে, তো সিংহাসনে তো ওই বসালো, নবাব মির্জাফরই তো বসালো। আচ্ছা, কোথায় থেকে গাদ্দার হলো আমি? তো যখন সিরাজউদ্দৌলা উড়িষ্যা থেকে ওর ভাইকে যুদ্ধ করে মেরে এখানে আসে, জগৎ শেঠের বাড়ি যায়। জগৎ শেঠের আসল নাম হচ্ছে ফাতে চাঁদ। জগৎ শেঠের বাড়ি গিয়ে এখানে সিরাজউদ্দৌলা বলে 2 কোটি টাকা দরকার আছে। এবারও নবাব মানুষ ট্যাক্স চাচ্ছেন কি চাচ্ছেন সেটা আলাদা ব্যাপার। জগৎ শেঠ বললেন কি এখন আমার কাছে সাকাতের টাকা নেই, ট্যাক্স চালও নাই, আপনাকে পরে দেওয়া যাবে। তো সিরাজউদ্দৌলা একটু উগ্র মিজাজের ছেলে ছিল, জগৎ শেঠকে ভরা দরবারে চড় মেরে বন্দি করে দিয়েছিল 2-3 ঘন্টায়।
নবাব মির্জাফর যখন বললেন কি সিরাজদৌল্লাকে তুমি এরকম ধরনের কাজ করিও না, আর যত কাজ করতো সব নবাব মির্জাফরের ঘাড়ে পড়তো। তো যখন নবাব মির্জাফর বললেন কি জগৎ শেঠকে ছাড়ো, তো সিরাজদৌল্লা ওনার উপরে রেগে গেলেন, ওনার বাড়ির উপরে অ্যাটাক করলেন। এইখানে পাশেই আছে জগৎ শেঠের হ্যাঁ, বাড়ি। না না, নবাব মির্জাফরের বাড়িতে সিরাজদৌল্লা যখন নবাব মির্জাফর যখন সিরাজকে বললেন কি তুমি এই ধরনের কাজ করবে না, তুমি জগৎ শেঠকে ছাড়ো, তো যখনই উনি এই কথাটা বললেন তো সিরাজদৌল্লা রেগে গেলেন ওনার উপরে, নিজের সেনাকে বললেন কি যাও ওনার বাড়িতে গিয়ে কামান বসিয়ে অ্যাটাক করে বিল্ডিং উড়িয়ে দাও। এবার উনি ঘাবড়িয়ে গেলেন কি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, এ তো উগ্র মিজাজের ছেলে, আমার বিল্ডিং উড়িয়ে দিবে। তখন মিরন কোথায়, ওনার বড় ছেলে বিহারে আছে, লড়াই করছে ব্রিটিশের সঙ্গে। তখন ওনার সেনা যখন নবাব মির্জাফরের সেনা শুনলেন কি আরে আমার সেনাপতিকে বন্দি করে রেখেছে, নবাব মির্জাফরের সেনা এসে নবাব মির্জাফরকে ছাড়ালেন। যখন জগৎ শেঠকে সিরাজদৌল্লা ছাড়লো, জগৎ শেঠ একটাই প্রতিজ্ঞা করেছিল ওখানে, চরের বদলা লিবই। আর ব্রিটিশের সঙ্গে কতজনা ছিল, জগৎ শেঠ, অমিত চাঁদ, রায়দুল্লভ, রাজবল্লভ, কান্ত মোদি, আপনার যে কলকাতায় যে শোভাবাজারের নবকৃষ্ণ, এদের যে যত ঘাঁটি ছিল রাজাদের সব বজবজে ছিল। আর যখন মাদ্রাজ থেকে পলাশির যুদ্ধতে যখন যুদ্ধ হবে, মাদ্রাজ থেকে 5টা জাহাজ আনছিল গোলা বারুদ নিয়ে সব, তো চিঠিটা কাকে দিয়েছিল ব্রিটিশরা, বজবজে জগৎ শেঠদেরকে দিয়েছিল কি আমরা ঢুকছি, শ্রদ্ধা করে ঢুকিয়েছিল।